সেটা হচ্ছে নরমাল নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টে 6 উইকস আইএনএস দেবো, হয়ে গেল। আচ্ছা তাহলে এটা মান টু করে দিলাম, চেস্ট টেস্ট করে দিলাম। এবার ইউএসজি, এবার জানা 6 মান্থ 6 মাস বলেছি, এখন মনে 6 উইকস বলে ফেললাম। 6 উইকস ভুল বলেছি, 6 মান্থ 6 উইকস ওই পেডিসোলন মাথায় আছে বলে সবসময় 6 উইকস বলে দিচ্ছি। 6 মান্থ হবে, যদি বলে থাকি তাহলে ভুল বলেছি, 6 মান্থ। হ্যাঁ আইএনএস দেবো 6 মান্থ, প্রথমবারও 6 উইকস বলেছি নাকি? 6 মান্থ, 6 উইকস এর কোনো গল্প নেই, 6 মান্থ আইএনএস। পরে বলিস না যে স্যার আপনি 6 উইকস বলেছিলেন আইএনএস লিখেছি। তাহলে চলো, তারপরে কি হলো? তারপরে ইউএসজি রুটিনলি করবো কি করবো না কি দেখবো? হ্যাঁ ইউএসজি করে নেবো। ইউএসজি করার গাইডলাইন নেই, ঠিক আছে? ইউএসজি রুটিনলি তুমি নাও করতে পারো। ইউএসজি করতে পারো, কত অ্যাসাইটিস আছে, কিডনির কর্টিকোমেডালের ডিফারেন্সিয়েশন কিছু খারাপ আছে কিনা এইসব দেখার জন্য তুমি ইউএসজি বলতে পারো। তার মধ্যে কোনো হার নেই, ইউএসজি কোনো এক্সপোজার দেয় না, ক্ষতিকারক কিছু না, ইউএসজি করতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে রেনাল বায়োপসি। রেনাল বায়োপসি করবো না, রুটিনলি নট ডান। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে পরপর, তাহলে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ রেনাল বায়োপসি? এই কোশ্চেনটা উত্তর আগে শুনবে তারপরে লিখবে। প্রথম কথা হচ্ছে লেস দ্যান 1 ইয়ার অফ এজ, গ্রেটার দ্যান 8, 10, 12। এর মানে হচ্ছে 1 বছরের নিচে যদি প্রথম নেফ্রোটিক সিনড্রোম প্রেজেন্ট করে তাহলে তোমাকে রেনাল বায়োপসি করার কথা, ঠিক আছে? না লিখবে না। এই গাইডলাইনটা নতুনই আইএসপিএন তুলে দিয়েছে, তাই প্রেফারেবলি এটা না বলা ভালো, ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞাসা করে খোঁচায় তখন বলবে আগে ছিল তুলে দিও। এদের এখন হোল জিনোম সিকোয়েন্সিং করতে বলেছে, যদি লেস দ্যান 1 ইয়ারের বয়স থেকে আপনি বায়োপসি করবো না কি করবো? তো হোল জিনোম সিকোয়েন্সিং করতে বলেছে, স্পেসিফিক্যালি কোন জিনের মিউটেশনে হয়েছে সেটা দেখা যাবে। 8, 10, 12 মানে কি? এটা বিভিন্ন বই বিভিন্ন গাইডলাইন আছে, তুমি কি বলবে আমি জানি। এইটা নেলসনে লেখা আছে, এটা আমাদের ইন্ডিয়ান টেক্সট বুকে লেখা আছে, এটা ইন্ডিয়ান সোসাইটি অফ পেডিয়াট্রিক নেফ্রোলজি। কি বলতে হবে আমারও আইডিয়া নেই, কারণ কি পড়ে আসবে জানি না। আমি পরীক্ষাগারে এই তিনটের মধ্যে কোনো একটাতেই আমি কিছু বলি যে আমি বুঝিনি যে ওই বইটা পড়েছি। তো আমি তোমার দিকে প্রেফারেবলি বলবো 10 বছরে মাঝামাঝি। তার কারণ কি? এইটাই বহুদিন ধরে ইন্ডিয়াতে রেকমেন্ডেশন ছিল, লাস্ট এডিশনে 12 করেছে। আর নেলসনেরটা আমরা নেফ্রোটিক সিনড্রোম বেশিরভাগ জায়গায় নেলসন আমরা ফলো করি না, সেই জন্য এইটা আমি নেলসনের জন্য বাদ দিলাম, যেহেতু বেশিরভাগ এইটা আছে 10। কিন্তু আমি আবার বলছি লাস্ট গাইডলাইন কিন্তু 12। তুমি বলে দিতে পারো যে স্যার প্রেফারেবলি এটা 10 ইয়ার্স না, এখন এটা 12 ইয়ার্সের পরে করতে পারবে, এটা বলতে পারো, ইট ইজ অ্যাকসেপ্টেবল। ওটা বলাই হয়তো সেফ হবে যে আগে মোর দ্যান ফার্স্ট এপিসোড অফ নেফ্রোটিক সিনড্রোম মোর দ্যান 10 ইয়ার্স অফ এজ, দো দ্য রিসেন্ট গাইডলাইন সেজ ইফ ইট ইজ বিয়ন্ড 12 ইয়ার্স দেন ইউ শুড গো ফর রেনাল বায়োপসি। এটা কখন রেনাল বায়োপসি ইনিশিয়েশন? 1 নম্বর হলো এজ ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া কি? 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে পারসিস্টেন্ট মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া, যেটা আমি বলে দিয়েছি। মোর দ্যান 5 আরবিসি 3 কনজিকিউটিভ ডেজে পেয়ে যাবো, 3টে অপারেশনই পেতে হবে, 400 আরপিএম এ ঘুরিয়ে ফর 4 to 5 মিনিটস ইউরিন সেন্ট্রিফিউজ করে। যদি মনে না থাকে কোনো অসুবিধা নেই, তুমি পারসিস্টেন্ট মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া বললে তোমাকে জিজ্ঞাসা করবে না, এমবিবিএস এ জিজ্ঞেস করা হয় না। পারসিস্টেন্ট মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া, গ্রস হিমাচুরিয়া, পারসিস্টেন্ট হাইপারটেনশন, সিস্টেমিক ফিচার্স যেমন র্যাশ, আর্থ্রালজিয়া, এই জিনিসগুলো যদি থাকে তুমি ইউ ক্যান গো ফর রেনাল বায়োপসি, ঠিক আছে? সিস্টেমিক ফিচার্স এইগুলো হলে রেনাল বায়োপসি। আচ্ছা, আর কি আছে? হাইপোভলিমিয়া নট অ্যাট্রিবিউট, সরি, রেনাল ফেলিওর নট অ্যাট্রিবিউটেড টু হাইপোভলিমিয়া, মানে ক্রিয়েটিনিন বেশি হয়ে আছে কিন্তু সেটা হাইপোভলিমিয়ার জন্য না, হাইপোভলিমিয়া এক্সক্লুডেড, তাতেও তোমার রেনাল ফেলিওরের ফিচার আছে, ঠিক আছে? এই তিনটে। আর কি আছে? আর আছে হচ্ছে বিফোর ইনিশিয়েশন অফ ক্যালসিনিউরিন ইনহিবিটর, মানে ট্যাক্রোলিমাস বা সাইক্লোস্পোরিন শুরু করার আগে, যদি তোমার আগে না করা হয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট যখন তোমার 30 মান্থ সাইক্লোস্পোরিন দেওয়া হয়ে গেছে, ক্যালসিনিউরিন ইনহিবিটর 30 মান্থ দেওয়া হয়ে গেছে, 30 থেকে 36 বই লেখা আছে সেইটা, অথবা ক্যালসিনিউরিন ইনহিবিটর তুমি চালাচ্ছ তখন ডিটেরিওরেটিং রেনাল ফাংশন। এইটা কজ হচ্ছে রেনাল বায়োপসি আমি কখন করব। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্টেরয়েড রেজিস্ট্যান্স নেফ্রোটিক সিনড্রোম। স্টেরয়েড রেজিস্ট্যান্স আগের দিন বলেছি, কোনো কনফিউশন নেই, 6 উইকস, তাই তো? 6 সপ্তাহ স্টেরয়েড রেজিস্ট্যান্স। এর মধ্যে যদি একটা ইন্ডিকেশন লিখতে হয় দ্যাট ইজ স্টেরয়েড রেজিস্ট্যান্স।
স্টেরয়েড রেজিস্ট্যান্স নেফ্রোটিক সিনড্রোমে হচ্ছে রেনাল বায়োপসি করা। এখানে তোমাকে সব সময় প্রভোগ করবে ফ্রিকোয়েন্ট রিল্যাপস, বারবার রিল্যাপস হচ্ছে, রেনাল বায়োপসি করব না, বলবেন না। ফ্রিকোয়েন্ট রিল্যাপস নেফ্রোটিক সিনড্রোমে ইন্ডিকেশন নয়, ইন্ডিকেশন হচ্ছে স্টেরয়েড রেজিস্ট্যান্ট, ঠিক আছে? এই একটাই জায়গা গুলাবে, ফ্রিকোয়েন্ট রিল্যাপসে নয়, স্টেরয়েড রেজিস্ট্যান্টে রেনাল বায়োপসি করব। তাহলে আরেকবার রিক্যাপ করি, লেস দ্যান 1 ইয়ার উঠে গেছে বলবো না, মোর দ্যান 10 ইয়ার্স অথবা 12 ইয়ার্স এইটা বলবো। ফিচার পারসিস্টেন্ট মাইক্রোস্কোপিক হিমানসিডিয়া বা গ্রস হিমানসিডিয়া অথবা সিস্টেমিক ফিচার আছে, পারসিস্টেন্ট হাইপারটেনশন আছে, রেনাল ফেলিওর নট অ্যাট্রিবিউটেড টু হাইপোভলিমিয়া, স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেফ্রোটিক সিনড্রোম, আর ক্যালসিনিউরিন ইনহিবিটর নিয়ে 3টে পয়েন্ট। ক্যালসিনিউরিন ইনহিবিটরের 3টে পয়েন্ট হচ্ছে অ্যাট ইনিশিয়েশন, 3 মাস যদি ইনিশিয়েশনে না করা হয় তাহলে অ্যাটলিস্ট 30 মাস 30 মাস দেওয়া হয়ে গেছে তখন, অথবা যখন ক্যালসিনিউরিন ইনহিবিটর চলছে সেই সময় যদি রেনাল ফাংশন ডিটেরিয়েট করে। যদি এত কিছু না মনে থাকে, সব থেকে সোজা হিসেব হচ্ছে স্টেরয়েড রেজিস্ট্যান্ট ক্যালসিনিউরিন ইনহিবিটর বলবি, অত যদি না মনে থাকে বলবি বিফোর গিভিং, অত মনে থাকা না থাকতে পারে, আর পারসিস্টেন্ট মাইক্রোস্কোপিক হিমানসিডিয়া, যাই হোক, ঠিক আছে? এইগুলো হচ্ছে ইন্ডিকেশন অফ রেনাল বায়োপসি। এইগুলোর সঙ্গে তোমাকে আরেকটা জিজ্ঞেস করে কখন তুমি নেফ্রোলজিস্টকে রেফার করবে, দুটোর অ্যান্সার প্রায় একই রকম। এইটার সঙ্গে আর কয়েকটা যোগ করে দিবি, সেইগুলো হচ্ছে স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেফ্রোলজি। নেফ্রোলজিস্টের কাছে আর কিতে পাবো, প্লাস এইগুলো পয়েন্টের সঙ্গে এফআরএনএস মানে ফ্রিকোয়েন্ট রিল্যাপস, ডিফিকাল্ট টু ট্রিট নেফ্রোটিক সিনড্রোম। ডিফিকাল্ট টু ট্রিট নেফ্রোটিক সিনড্রোমের ডেফিনেশন কার মনে আছে? আগের দিন বলেছিলাম। হোয়াট ইজ ডিফিকাল্ট টু ট্রিট নেফ্রোটিক সিনড্রোম? ফ্রিকোয়েন্ট রিল্যাপস। স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট। 3 নম্বর পয়েন্ট ছিল ডিফিকাল্ট টু ট্রিট নেফ্রোটিক সিনড্রোম। পড়িস না একবার? ডিফিকাল্ট টু ট্রিট নেফ্রোটিক সিনড্রোমের 3টে পয়েন্ট বলেছিলাম আমি। হ্যাঁ, একটা পয়েন্ট ছিল, 3 নম্বর পয়েন্টটা ছিল দুটো স্টেরয়েড স্পেয়ারিং এজেন্টের কাজ হচ্ছে না, তাই তো? এটা ছিল লেভামিজল আর সাইক্লোফসফামাইড বা মাইক্রোফেনাইড দুটোতে কাজ হচ্ছে না, আর ফ্রিকোয়েন্ট রিল্যাপস অথবা ইনফ্রিকোয়েন্ট রিল্যাপস উইথ সিগনিফিক্যান্ট টক্সিসিটি। ফ্রিকোয়েন্ট রিল্যাপস অথবা ইনফ্রিকোয়েন্ট রিল্যাপস উইথ সিগনিফিক্যান্ট স্টেরয়েড টক্সিসিটি, আর একটা হচ্ছে দুটো কাজ। এই ডিফিকাল্ট টু ট্রিট হলে ওইদিকে পাঠিয়ে দেবো, থ্রম্বোসিস হয়েছে, নেফ্রোলজিস্টের কাছে পাঠিয়ে দেবো। সোজা যেটা নিজের অসুবিধা মনে হয় বলে দিবি, এইগুলো নিয়ে এত খিটখিট করে লাভ নেই, কিছু একটা বলে দিবি, এইগুলোর ইন্ডিকেশন গুলো বলে দিবি, আর ফ্রিকোয়েন্ট রিল্যাপস বললেই হবে। হ্যাঁ, অত নাম মনে থাকলে না, স্টেরয়েড টক্সিসিটি বলে। হ্যাঁ হ্যাঁ, বলবো বলে দেবো বাবা, বলে দেবো ফ্রিকোয়েন্ট রিল্যাপসে রেনাল বায়োপসি। তখন তুই বলবি না রেনাল বায়োপসির ইন্ডিকেশন বলছিস তো, ফ্রিকোয়েন্ট রিল্যাপস বললে হবে না। তুই যদি রেনাল বায়োপসি সব ফ্রিকোয়েন্ট রিল্যাপসে আমরা এতে দিই না, ফ্রিকোয়েন্ট রিল্যাপসে কখন ক্যালসিনিউরিন ইনহিবিটর দেবো তারও কিছু গাইডলাইন আছে। ওই জন্য ফ্রিকোয়েন্ট রিল্যাপস তুই যদি স্টেরয়েড ইন্ডিকেশন অফ রেনাল বায়োপসিতে ফ্রিকোয়েন্ট রিল্যাপস দিস তো কেটে দেওয়া হবে, ফ্রিকোয়েন্ট রিল্যাপস নয়, স্টেরয়েড রেজিস্ট্যান্ট বলতে হবে। আর তার সঙ্গে 2-4টে যোগ করে দিবি, ফ্রিকোয়েন্ট রিল্যাপস, ডিফিকাল্ট টু ট্রিট, থ্রম্বোসিস হয়ে গেছে, এসব হচ্ছে স্টেরয়েড টক্সিসিটি হয়ে গেছে, তখন নেফ্রোলজিস্টের কাছে রেফার করবে। বাস। ইনভেস্টিগেশনের আর কি বলার আছে আমার? তো 5 মিনিট বিশ্রাম দে, মাথা 5 মিনিট বিশ্রাম দে। এইটা যা বলছি শুনে ভুলে যাবে। রেনাল বায়োপসিতে করবো কি করবো? লাইট মাইক্রোস্কোপি, ইমিউনোফ্লুওরেসেন্স, ইলেকট্রন মাইক্রোস্কোপি, 3টেই করা হয়। প্রেফারেবলি ইলেকট্রন মাইক্রোস্কোপি শুড বি ডান ইন অল, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপি মাস্ট বি ডান ইন পারসিস্টেন্ট মাইক্রোস্কোপিক হিমানসিডিয়া। মাস্ট বি ডান হচ্ছে পারসিস্টেন্ট মাইক্রোস্কোপিক হিমানসিডিয়া, ঠিক আছে? এটা হচ্ছে সিনথিক গ্লোমেরুলোপ্যাথি রুল আউট করার জন্য করা হয়। বুঝতে পেরেছিস আমি কি বললাম? তোকে সবার তো ইলেকট্রন মাইক্রোস্কোপি নেই রে, তুই যদি এনআরএস এ পাঠিয়ে দিস রেনাল বায়োপসি করার জন্য, এনআরএস এ নেফ্রোলজির ইউনিট আছে, এমস এ নেফ্রোলজির ইউনিট আছে, তো ওদের কি ইলেকট্রন মাইক্রোস্কোপি আছে? নেই। করা তো সবার কথা নেই, কিন্তু করতেই হবে যদি পারসিস্টেন্ট মাইক্রোস্কোপিক হিমানসিডিয়া থাকে, তাকে রেনাল বায়োপসি উইথ ইলেকট্রন মাইক্রোস্কোপি করতেই হবে। বুঝতে পেরেছিস? জিজ্ঞেস করবে না, জিজ্ঞাসা করবে না, এমসিকিউ হলে এমসিকিউ জিজ্ঞেস করবে, এত ডিটেইলে জিজ্ঞেস করা হয় না। কোথায় রেনাল বায়োপসি করতে পারবে এটুকু বললেই হবে, কি বায়োপসি, লাইট না ইমিউনোফ্লুওরেসেন্স, অত কিছু জিজ্ঞেস করবে না। কিন্তু এটা আমি বলে রাখলাম, এমসিকিউতে কোনোদিন আসবে, 4টে কজ দিয়ে দেবে, সেটা যে কোনটার ক্ষেত্রে ইলেকট্রন মাইক্রোস্কোপি। খেয়াল করবি রেনাল বায়োপসি লিখেছে না, ইলেকট্রন মাইক্রোস্কোপি লিখেছে আফটার রেনাল বায়োপসি। ক্যালসিনিউরিন ইনহিবিটরের দুটো টক্সিসিটি, একটা অ্যাকিউট
আর একটা ক্রনিক, এটাও পরীক্ষা জিজ্ঞাসা করবে। সোডিয়াসিস দেয় না? এটা এমসিকিউ তে থাকতে পারে, এটা এমসিকিউ রিপিট এমসিকিউ বিশেষ করে, বেসিক্যালি এটা রিপিট এমসিকিউ, এটাও পরীক্ষার আগে পড়ে রাখার কোনো দরকার নেই। অ্যাকিউট টক্সিসিটিতে যে টিবিউলার এপিথেলিয়াম থাকে সেখানে ভ্যাকুয়াল তৈরি হয়, ভ্যাকুয়ালাইজেশন অফ টিবিউলার এপিথেলিয়াম। আর এখানে হচ্ছে টিবিউলো ইন্টেস্টিনাল ফাইব্রোসিস, ফাইব্রোসিস তো মনে থাকবে ক্রনিকে, ঠিক আছে। এটাও পরীক্ষা জিজ্ঞাসা করবে না, এটা নাও লিখে রাখতে পারি, এমসিকিউর জন্য বলে রাখলাম। ক্যালসিনিউরিন ইনহিবিটর যখন দেওয়া হয় রেনাল বায়োপসিতে আমরা কি দেখি, অ্যাকিউট টক্সিসিটি আর ক্রনিক টক্সিসিটি। অ্যাকিউটে যে বললাম দিতে দিতে কমে যাচ্ছে, অ্যাকিউটে হচ্ছে টিবিউলার এপিথেলিয়ামে ভ্যাকুয়ালাইজেশন হয় আর এখানে ফাইব্রোসিস হয়ে যায়। এইটাও এখানে দেখবে না, এখানে তোর দিকে আর জিজ্ঞাসা করবে না, তোকে বলবে যে শুরু করার আগে ক্যালসিনিউরিন ইনহিবিটর দিয়ে কি করবো, যে দিতে হলে দেবো। শুরু করার আগে শুধু প্রগনোস্টিকেশনের জন্যই করা হয়, যে বাড়ির লোককে বলে দিতে হবে যে আমি ক্যালসিনিউরিন ইনহিবিটর দিচ্ছি কিন্তু খারাপ হতে পারে, তোমার অলরেডি ফাইব্রোসিস হয়ে আছে, হ্যাঁ ফোকাল সেগমেন্টাল হয়ে আছে, অলরেডি অনেকটা ফাইব্রোসিস হয়ে আছে। যাক এইসবগুলো মনে রাখতে হবে না, ওটা 5 মিনিটের বিশ্রাম হলো, এবার আবার শুরু করি। 5 মিনিট ওটা হচ্ছে treatment, হ্যাঁ হ্যাঁ চল, ওটা আমি বলছি তো, ওইগুলো মনে রাখতে হবে। তুই বায়োপসির ইন্ডিকেশন মনে রাখ, ওইগুলো করলে জটিল হয়ে যাবে তখন। ট্রিটমেন্টের হচ্ছে আমরা 3টে পড়বো আর একটা পড়বো। ট্রিটমেন্ট হচ্ছে ইনিশিয়াল এপিসোড, তারপর হচ্ছে ইনফ্রিকুয়েন্ট রিল্যাপস, তারপরে হচ্ছে ফ্রিকুয়েন্ট রিল্যাপস অথবা স্টেরয়েড ডিপেন্ডেন্স, আর একটা স্টেরয়েড রেজিস্ট্যান্স। স্টেরয়েড রেজিস্ট্যান্স তো পড়বো না, বাদ দাও। ইনিশিয়াল এপিসোডে কি হবে, ইনিশিয়াল এপিসোডের ম্যানেজমেন্ট। এইটা থিওরিতে কোশ্চেন আসবে, এইটাতে ভালো করে লিখবে। থিওরিতে কোশ্চেন আসবে, পরীক্ষায় জিজ্ঞাসা করবে কি এটা কি লিখবে বাবা, ইনিশিয়াল এপিসোডের ম্যানেজমেন্ট। বাচ্চা তুই বল ইনিশিয়াল এপিসোডের ম্যানেজমেন্ট কি বলবি, হেডিং বলবি, ভিতরটা বলতে হবে। হ্যাঁ সিম্পটোম্যাটিক বলবি, ডেফিনেটিভ বলবি, আর কি বলবি? আমি কি জিজ্ঞাসা সাপোর্টিভ, করেছি? আমি জিজ্ঞাসা করেছি ইনিশিয়াল এপিসোডের ম্যানেজমেন্ট। সাপোর্টিভও দেয় না স্যার? হ্যাঁ সেটা সিম্পটোম্যাটিকের ভিতরে চলে আসবে। আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, 3টেতে লিখতে হয়। হ্যাঁ স্পেসিফিক থেরাপি কি দিচ্ছি, সাপোর্টিভ কি দিচ্ছি, আর এটা স্পেসিফিক থেরাপিটা আগে বলে রাখি। স্পেসিফিক থেরাপিটা খুব ছোট, স্পেসিফিক থেরাপি জেনে নাও। তাহলে আমরা কি পড়ছি এখন এতক্ষণ আমরা ইনিশিয়াল ফার্স্ট এপিসোড অফ নেফ্রোটিক সিনড্রোম, এটা সবাই জানে। স্পেসিফিক থেরাপি এটা যদিও পরে লেখার কথা। স্পেসিফিক থেরাপি কি দেব, ব্লাড ডিসঅর্ডার। ভাই কি জিজ্ঞেস করবে, ডেক্সামেথাসোন বেটামেথাসোন ডেফ্লাজোপার দেওয়া যাবে না, ঝামেলা শেষ। কেন স্যার? কত করে দেব, 2 মিলিগ্রাম 2 পার মিলিগ্রাম পার কেজি পার ডে। ও জিজ্ঞেস করে আমাকে তখন, আর কিছু বলবে আমি বারবার বলো স্যার নেক্সট সাল আমাকে বলে বেশি দাম। এইটা বলতেই হবে, দাম বেশি? এইটা বলতেই হবে, না হবে না। 2 মিলিগ্রাম পার কেজি পার ডে, ম্যাক্সিমাম 60 মিলিগ্রাম। আর কিছু বলবে ইন 1 or 2 ডিভাইডেড ডোজেস, আর কিছু বলবে ফর 6 weeks হয়েছে। আর কি বলবে, অথবা 60 মিলিগ্রাম পার মিটার স্কয়ার অফ বডি সারফেস এরিয়া হলো। তাহলে এখান থেকে কোশ্চেন বেরিয়ে আসবে পরপর 2 2 মিলিগ্রাম পার কেজি পার ডে নাকি 60 মিলিগ্রাম মিটার স্কয়ার বডি সারফেস এরিয়া, কোনটা বেটার? বেটার হচ্ছে এইটা। হয়ে গেল। নেক্সট কোশ্চেন, তাহলে তুমি এটা দাও না কেন, ক্যালকুলেশন অফ বডি সারফেস এরিয়া ইজ ডিফিকাল্ট। ক্যালকুলেশন অফ বডি সারফেস এরিয়া একটা ফর্মুলা বলো, আগের দিন লিখে দিয়েছি, 4 * বডি ওয়েট প্লাস 7 ডিভাইডেড বাই 90 প্লাস বডি ওয়েট। কোনটাতে ডোজ কম হয়, আন্ডার ডোজিং হয় ওরাল, মিলিগ্রাম পার কেজি। একটা হিসাব করে নাও, দিলে মনে থেকে যাবে। এইগুলোই প্রশ্ন করবে তোমাকে স্পেসিফিক থেরাপিতে। ধর একটা एग्जांपल সহজ হিসাবে 10 কেজি, তাহলে 10 কেজিতে যদি পার কেজিতে দিই তাহলে কত দেব, 20 মিলিগ্রাম, তাই তো রে বাবু? 2 মিলিগ্রাম পার কেজি পার ডে বলছি, 20 মিলিগ্রাম। এবার বিএসএ ক্যালকুলেট কর, বডি সারফেস এরিয়া 4 * বডি ওয়েট প্লাস ক্যালকুলেটর বল ডিভাইডেড বাই 90, না ক্যালকুলেটর লাগবে না, 90 প্লাস বডি ওয়েট 4 × 10 = 40, 47 বাই 100 মানে 0.47। 0.47 কে যদি 6 দিয়ে গুণ করি at least greater than 20 কত আসবে, 6,024, তাই তো? স্যার 24 হবে এখানে, আর ওখানে হচ্ছে 20। বোঝাতে পারলাম আমি কি বলছি? একই বাচ্চা, যেটা 10 কেজি বাচ্চা 2 বছরে এসেছিল আমার কাছে, 2 বছর হোক 1 বছর হোক, এখানে হোক এসেছিল 2 বছরই ধরি, 2 বছরে 10 কেজি নিয়ে এসেছিল, তাকে যদি আমি বডি ওয়েট দিই তাহলে হচ্ছে 20 মিলিগ্রাম হবে। আর যদি তাকে আমি বডি সারফেস এরিয়া দিই at least 24 তো হবে ক্যালকুলেট করলে, তাই তো? তাহলে 24। তাহলে আন্ডার ডোজিং কোথায় হয়, এইটাতে আন্ডার ডোজিং হয়। তাহলে
তোকে যদি ঘুরে জিজ্ঞেস করে তুই ভালো বলে তবে জিজ্ঞেস করবে যে কোনটাতে রিল্যাপসের চান্স বেশি। সেটা হচ্ছে যদি আমি পার কেজিতে দিই, পার কেজিতে তো আমি কম দিয়ে রেখেছি, বডি সারফেস এরিয়া মোর ক্যালকুলেশন করো না কেন, ডিফিকাল্ট ক্যালকুলেশন। সহজ ঠিক আছে, প্রচুর ফর্মুলা আছে, হাজারটা ফর্মুলা আছে, এইটা তো সোজা ফর্মুলা রোজ করি বলে লেখা আছে। বুঝতে পেরেছিস? তাহলে 2 মিলিগ্রাম পার কেজি পার ডে, ম্যাক্সিমাম 60 মিলিগ্রাম মনে রাখতেই হবে। এটা মনে রাখবে কোনটা বেটার, এইটা কেন এটা করি না, ডিফিকাল্ট ক্যালকুলেশন। 1 to 2 ডিভাইডেড। এখানে কি প্রশ্ন আসবে, 1 হলে তার অ্যাডভান্টেজ কি, 2 হলে তার অ্যাডভান্টেজ কি, তাই তো? এই পর একই আসবে। আগে কি ছিল, আগে ছিল 3 ডিভাইডেড ডোজ। আমরা যখন পড়েছি তোদের বয়সে তখন ছিল 3 to 4 ডিভাইডেড ডোজ। তাহলে এখন হচ্ছে 1 to 2 ডিভাইডেড ডোজ। কেন? মর্নিং 3 to 4 ডিভাইডেড ডোজে সবথেকে ড্রব্যাক হচ্ছে কমপ্লেক্স। মা খাওয়াবে কখন, রান্না করবে, কাজ করবে, কে 4 বার ধরে ওষুধ খাবে? একদিন দুদিনের গল্প না, 6 সপ্তাহ ধরে গল্প। তাহলে কমপ্লেক্স হচ্ছে না, বাদ চলে গেল। তাহলে 1 to 2 ডিভাইডেড ডোজ। 1 এর সুবিধা কি, নরমাল সার্কেডিয়ান রিদমকে সাইমুলেট করে। ইট সাইমুলেটস নরমাল সার্কেডিয়ান রিদম। সকালবেলা দিকে আমাদের স্টেরয়েড লেভেল বেশি থাকে, তাই তো? তাহলে নরমাল সার্কেডিয়ান রিদমকে সাইমুলেট করে যদি তুমি সিঙ্গেল ডোজ দাও। 2 ডিভাইডেড ডোজ দেওয়ার সুবিধা কি, তাহলে চান্স অফ গ্যাস্ট্রিক প্রবলেম ইজ লেস। একসঙ্গে যদি আমি 30 কেজি বাচ্চাকে 60 মিলিগ্রাম প্রেডিসোলন দিই, ও 2 দিন পরেই আবার গ্যাস্ট্রাইটিস হয়ে যাবে, পেটে ব্যথা হবে। বুঝতে পেরেছিস? তাহলে 1 নরমাল সার্কেডিয়ান রিদমকে সার্কুলেট করে, 2 এর অ্যাডভান্টেজ কি, তোমরা কোনটা দাও স্যার? আমরা দুবার করি। তোমাদের হসপিটালে কি করো, আমরা দুবারে ভেঙে দিই। ঠিক আছে, দুবারে ভেঙে দিই। আমরা দুবারে ভেঙে দিই কিন্তু আবার অন্য কারণে অ্যাসিডিটি নিয়ে মাথা ঘামায় না, সেটা একটা দিয়ে দেবো অ্যাটাকমেন্ট। আমরা দুবারে দিই কেন বলতো? আমি যদি দুবারে লিখে দিই, আবার ওষুধ দোকানে যারা কিনতে যাবে সে বলবে বাবা এতটুকু ছোট বাচ্চাকে এত স্টেরয়েড দিয়েছে, ও ডাক্তার বলে দিয়েছে, তুমি কম করেই খাও, বলে থাকবে খাবে। এটাই নিয়ম সব। 60 কেজি বাচ্চা তাকে তুই 60 মিলিগ্রাম প্রেডিসোলন দিলে 60 কেজি বাচ্চা কোনোদিন খাবে না। ঠিক আছে, যাই হোক বাদ দে। হ্যাঁ, 60 কেজি বাচ্চা হয় তো। কি করে 70 কেজি বাচ্চা, কালকে আমি পেশেন্ট দেখেছি। ম্যাক্রো ডাউন সিনড্রোমের পেশেন্ট, ম্যাক্রোজোম। না 60 কেজি প্রচুর বাচ্চা, 60 কেজি 70 কেজি বাচ্চা। পুরস্কার দেবো। তুই বসে কি দিও না যাই হোক, বাদ দে। ছেড়ে দে। তাহলে সোজা কথা হচ্ছে 2 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 6 উইকস হয়ে গেল। আচ্ছা, এইটাতে রেমিশন ইউজুয়ালি কবে অ্যাচিভ করে? রেমিশন ইউজুয়ালি কবে অ্যাচিভ করে বাবু? রেমিশন ইউজুয়ালি কবে অ্যাচিভ করে? অ্যারাউন্ড 7 to 10 ডেজ। রেমিশন ইউজুয়ালি কবে অ্যাচিভ করে? 7 to 10 ডেজ। তাহলে তুমি তারপরে আবার দিয়ে যাচ্ছ কেন? মানে কি এখানে তোমার ইউরিন 0 অথবা ট্রেস 1+ চলে যাবে। তাহলে তুমি এতদিন দিয়ে যাচ্ছ কেন? এতদিন দিয়ে যাচ্ছে কেন? এটা দিলে তবেই রিল্যাপসের চান্স কমাবে। অত মনে রাখতে হবে, 6 উইকস আমি দিয়ে দিই। আচ্ছা, নেক্সট পরেরটা কি দেবে? 6 উইকস এর পরে 1.5 মিলিগ্রাম পার কেজি পার ডে অথবা 40 মিলিগ্রাম পার মিটার স্কয়ার অফ বডি সারফেস এরিয়া অল্টারনেট ডে, একদিন ছাড়া ছাড়া, ইন দা মর্নিং আফটার ব্রেকফাস্ট। সকালবেলা উঠে খাওয়ার পর খেয়ে নেবে, একদিন ছাড়া ছাড়া ফর 6 উইকস। ঠিক আছে, হয়ে গেছে তো? এটা তো সবাই জানে, এটা তো সোজা কথা। এটা আবার লিখছিস কেন? এটা তো সব বইয়ে লেখা আছে, 6 সপ্তাহ 6 সপ্তাহ, 6 + 6 শেষ। তারপরে এটা কি 2 + 4 শেষ। ঠিক আছে, 2 + 4 শেষ। আবার দেখে না এখানে 6 + 6 মানে হচ্ছে ফার্স্ট এপিসোডে 6 সপ্তাহ ডেইলি ডোজ, অল্টারনেট ডেতে 6 সপ্তাহ। 2 + 4 এর মানে হচ্ছে ইনফ্রিকোয়েন্ট রিল্যাপস। ইনফ্রিকোয়েন্ট রিল্যাপসে ওই একই গল্প, 2 মিলিগ্রাম পার কেজি পার ডে। এটা প্রথমে দিয়েছি, অ্যাকচুয়ালি এটা 2 নয় যদিও, 2 উইকস, আর অল্টারনেট ডেতে দিচ্ছি 4 উইকস। এইটা কতদিন? এটা অ্যাকচুয়ালি 2 + 4 লেখা হয়, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে টিল রেমিশন ইজ অ্যাচিভড। রেমিশন 7 to 10 days, 7 থেকে 10 দিন হবে। এদিকে দিন 7 থেকে 10 দিন। ওই জন্য আমরা মোটামুটি ভাবে 2 উইকস লিখে রাখি। এবার আমাকে কেউ একজন বল, কে বলবি বাবু? তুই বল। বাচ্চা, একটা বাচ্চা এসেছে আমার কাছে, 5 বছর বয়স, প্রথমবার ট্রিটমেন্ট করা হয়েছিল 3 মাস, বাড়ি পাঠিয়ে দেওয়া আছে, ভালো ছিল, 6 মাস 7 মাস ভালো ছিল। তারপরের বারে আবার খোলা এসেছে, আমাদের ডায়াগনোসিস হলো ফার্স্ট রিল্যাপস অফ নেফ্রোটিক সিনড্রোম। তোর কেসে বলছি ফার্স্ট রিল্যাপস অফ নেফ্রোটিক সিনড্রোম। কোনো রকম কমপ্লিকেশন নেই, কিচ্ছু নেই, সব ঠিকঠাক চলছে। 10 দিনের মাথায়, কতদিন বলেছি? 2 উইকস। 2 সপ্তাহের মাথায়, 14 দিনের মাথায় ইউরিন করলাম 4+। কি করব? 2 সপ্তাহের মাথায় ইউরিন করলাম 4+। আমি তো বল, অপশন হচ্ছে আমি অন্য ড্রাগে চলে যাব, অপশন হচ্ছে আমি ওটাই কন্টিনিউ করব, অপশন হচ্ছে আমি অল্টারনেটিভে চলে যাব, কারণ 2 উইক হয়ে গেছে। কি করব? না
কি করব এটা কি বলে যে অ্যাকচুয়াল continue করা যাবে না, না? এটা অ্যাকচুয়াল অ্যানসার কি অ্যাকচুয়াল অ্যানসার হচ্ছে রিভিশনই যাচ্ছে কন্টিনিউ করো রিভিশন অ্যাচিভ করে মোটামুটি এই রকম ভাবে তাই 2 সপ্তাহ রিভিশন অ্যাচিভ করা নিয়ে কথা তাহলে 2 সপ্তাহ রিভিশন অ্যাচিভ করেনি তাও চালাতে হবে। তাই তো তাহলে আমাকে চালাতে হবে যদিও রিভিশন অ্যাচিভ করার জন্য আমাকে অ্যাটলিস্ট 3 দিন ইউরিন দেখতে হবে তাই তো মানে অ্যাকচুয়াল অ্যানসার আমি শুনতে চেয়েছিলাম তুই যদি বলতিস আমি বলতাম না পরপর 3 দিন আমি ইউরিন করে দেখব জানি সেটা নিয়ে না দিন করে দেখলাম পরপর 3 দিনই ফোরকাস্ট ঘাটানো হলে তো ফেটে যাবে। 2 মিলিগ্রাম পার কেজি ডেইলি ডোজ চালাচ্ছি কতদিন চালাবো বাচ্চা না তোকে একটা জিজ্ঞেস করছি কতদিন চালাবো 2 মিলিগ্রাম পার কেজি করেও চালাতে বললো তাই তো কারণ এরকম করেন এবার আমি ইউরিন করে যাচ্ছি 3 প্লাস আজকে 3 প্লাস কাল 4 প্লাস আবার তারপর দিন 3 প্লাস এই চলছে তাহলে আমি কতদিন এরকম চলবে আপ টু 4 weeks। রেভিশন তো হচ্ছে না রে ভর্তি তো হয়ে আছে 1 মাস 1.5 মাস ধরে ওই তো প্রতিদিনই করছি আর 3 প্লাস বাহ ভেরি গুড আপ টু 6 উইকস 6 সপ্তাহ করব 6 সপ্তাহ করার পরও দেখলাম 3 প্লাস স্যার প্রত্যেকদিন এইবার আমি ওকে স্টেরয়েড রেজিস্ট্যান্স স্ট্যান্ড করে প্রতিদিন করতে হবে? করতেই হবে বুঝে গেছিস তাহলে ফার্স্ট এপিসোড নেফ্রোটিক ফার্স্ট রিল্যাপস নেফ্রোটিক সিনড্রোমে যদি রেভিশন অ্যাচিভ না করে তাহলে আমাকে কারণ 6 সপ্তাহ তোমার ডেফিনেশন আমি মাথায় রেখে দিই তাহলে সোজা কথা 6 সপ্তাহ প্রতিদিন করতে হবে স্যার ইউরিন 6 সপ্তাহ প্রত্যেকদিন ইউরিন করতে হবে সেটা বলবো মনিটরিং এ হ্যাঁ প্রতিদিন করতে হবে আচ্ছা আমি তোকে হচ্ছে বলে যাবো যে ডিপস্টিক কবে করা হয় যখন সাপোর্টিভ করাবো বলে যাবো ঠিক আছে ওটাও প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে বোঝা গেল তাহলে সোজা করে নিয়ে আমরা এই কমপ্লিকেশনে যাব না এগুলো এখন কমপ্লিকেশনে যদি মাথা খারাপ হয় ফার্স্ট এপিসোড তাহলে 6 উইকস গল্প শেষ সেকেন্ড এপিসোড 2 উইকস ছোট করে স্টার্ট revision প্লাস 4 উইকস 2 উইকস ছোট করে স্টার্ট মার্কের মানে হচ্ছে বেসিক্যালি এটা টিল রিভিশনই যাচ্ছে রিভিশন যেহেতু মোটামুটি ওই সময় অ্যাচিভ করে তাই আমি 2 উইকস দিতে ঠিক আছে এটা হচ্ছে ইনফ্রিকোয়েন্ট রিল্যাপসের স্টেরয়েড ট্রিটমেন্ট আচ্ছা এবার ফ্রিকোয়েন্ট রিল্যাপসের ছয়তে গিয়ে শেষ করে দিলাম তারপর আর 1.5 ডোজটা দেবো কোনটা ফার্স্ট রিল্যাক্স ফার্স্ট রিল্যাপস কি দেবো না 1.5 এমনি পার কেজি ডোজটা তুই তো আমাকে মারবি রে তাহলে প্লাস 4টা কি লিখেছি পুরো গ্যাপার করে দিতে হবে না অনলাইন 4 উইকস মানে তো অল্টারনেট ডে এই রে তুই তো মারবি আমাকে 6 প্লাস 6 উইকস মানে হচ্ছে আয় বাবা ঝামেলা করিস না 6 প্লাস 6 উইকস মানে হচ্ছে ডেইলি ডোজ এটা কি এটা হচ্ছে ফার্স্ট এপিসোড অফ নেফ্রোটিক সিনড্রোম ফার্স্ট এপিসোড অফ নেফ্রোটিক সিনড্রোমে ডেইলি ডোজ দেব 6 উইকস অল্টারনেট ডে দেব 6 উইকস তাহলে এখানেও সেই তোর প্রশ্ন একই ফার্স্ট এপিসোড অফ নেফ্রোটিক সিনড্রোমে যদি ডেইলি ডোজ 6 উইকসে আমার রেসপন্ড করলো না সেও স্টেরয়েড রেজিস্ট্যান্স স্ট্যাম্প করে দেবো কারণ স্টেরয়েড রেজিস্ট্যান্টের ডেফিনেশন তো আমি 6 সপ্তাহ লিখেই রেখেছি আগে তাহলে গল্প একই দিকে চলে গেল হয়ে গেল ফার্স্ট এপিসোড অফ নেফ্রোটিক সিনড্রোম ডেইলি ডোজ 6 উইকস অল্টারনেট ডে 6 উইকস ঠিক আছে অল্টারনেট ডে পরে আর ট্যাপার কিছু করব না ডাইরেক্ট অল্টারনেট ডে পর বন্ধ করে দেব স্টপ তারপরে ওকে ফার্স্ট রিল্যাপস বা ইনফ্রিকোয়েন্ট রিল্যাপস 2 উইকস ডেইলি ডোজ 2 উইকস এর মাথায় স্টার্ট মানে অ্যাকচুয়ালি কি রেমিশনই যাচ্ছে এই বাচ্চাটা যদি 3 উইকস এর রেমিশন অ্যাচিভ করে তাহলে আমার রেজিম হবে 3 প্লাস 4 এই বাচ্চাটা যদি 4 সপ্তাহে রিভিশন অ্যাচিভ করে 4 প্লাস 4 এই সপ্তাহে যদি 7 দিনে রিভিশন করে আইডিয়ালি আমার 7 প্লাস 2 উইকস কিন্তু আমরা রিভিশন অ্যাচিভ করে তারপর 4 সপ্তাহ চালাতে হবে 2 উইকস দিয়ে রাখি রেকর্ডে তাহলে 2 উইকস 4 উইকসটা কি 4 উইকসটা হচ্ছে অল্টারনেট এর ডোজ সেই যা গল্প ছিল তাই 1.5 অথবা 40 মিলিগ্রাম পার লিটার স্কয়ার হয়ে গেছে এইটা হচ্ছে ইনফ্রিকোয়েন্ট রিল্যাপস ফ্রিকোয়েন্ট রিল্যাপস নেফ্রোটিক সিনড্রোম পড়ানোর আগে আমি সাপোর্টিভটা বলবো না হলে ওটা গন্ডগোল হয়ে যাবে এই পর্যন্ত স্টেরয়েড স্পেসিফিক থেরাপি হয়ে গেছে স্পেসিফিক থেরাপি ফর ফ্রিকোয়েন্ট রিল্যাপস আমাদের বাকি থাকবে কারণ আমি পরে বলবো কারণ ওটা কঠিন জায়গা ওটাতে ঘেঁটে যাবে তার আগে সোজা জিনিস সোজা সাবজেক্টগুলো শিখে নাও যেগুলো তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে এরপর সাপোর্টিভ থেরাপি প্রথম হচ্ছে খাবো ডায়েট কি খাবো Nutritious diet. হাই প্রোটিন ডায়েট হাই প্রোটিন ডায়েট চিকেন পেস্ট হাই প্রোটিন ডায়েট দিলে ক্ষতি কি দিলে লাভ কি প্রোটিন কমে যাচ্ছে তাই প্রোটিন দেবো যদি বেশি প্রোটিন দেওয়া হয় তাহলে দেখা গেল তার আবার AKI প্রোটিন ড্যামেজ বেশি হয় প্রোটিন বেরোবার সময় সেই জন্য কত করে দেওয়া হয় ইউজুয়ালি 1.5 থেকে 2 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে এইটা নরমালি এই বয়সে 1 থেকে 1.5 পাওয়ার কথা তোমাকে 1.5 থেকে 2 দেওয়া হয় যদি পারসিস্টেন্ট প্রোটিনিউরিয়া থাকে তাই 2 থেকে 2.5 দেওয়া হয় তোমার মনে রাখার দরকার নেই তুমি 1.5 টু 2 গ্রাম পার কেজি পার ডে বলবে ডিমের সাদা অংশ খাবো কুসুম খাবো না ডিমের সাদা অংশ খাবো কুসুম খাবো না প্র্যাকটিক্যালি যা কথা জিজ্ঞাসা করছে সেটাই তোমাকে কোলেস্টেরল এইচডি ঠিক আছে কুসুমটা এগিয়েও খাবে না ডিমের সাদা অংশটা খাও কোনো অসুবিধা নেই ফ্যাট কি হবে ফ্যাট কমানো হবে
কমানো হবে মানে থিওরি ক্রিটিক্যাল প্রশ্ন, প্র্যাকটিক্যালি কোনো এর এতে নেই। স্যাচুরেটেড ফ্যাট বাদ দেবে, Move forward, move ডালদা বাদা খাবে না, স্যাচুরেটেড ফ্যাট বাদ দেবে। Olive আর oil তুমি খাবে। less than maximum up to 30% of calorie value should come from fat. এমসিকিউ পারপাস, প্র্যাকটিক্যালের কোনো অ্যাপ্লিকেশনে কেউ ওভাবে মেপে খেতে পারে না। ফ্যাট কম খাবে, বলবে যে আমি তেল খাই। খাবো না, কুসুম খাবে না, চর্বি জাতীয় জিনিস খাবে না, কুকুরে চপ সিঙ্গারা খাবে না, এইসব গল্প দিয়ে দিবে। জীবনে হয়ে গেল 30% পর্যন্ত ম্যাক্সিমাম ক্যালোরি, 30% কাম ফ্রম ফ্যাট। তোমাকে জিজ্ঞেস করবে জল আর সল্ট, এই দুটোই তোমাকে জিজ্ঞেস করবে। Less than 5 gram. জল কত খাবো, জল কত খাবো, 3-4 লিটার। নরমাল খাবো। জল কত খাবো, নরমাল খাবো, অ্যাড লিমিটাম। জল রেস্ট্রিক্ট করবে না, জল রেস্ট্রিক্ট করার কোনো গল্প নেই। তুমি যদি নেফ্রোটিক সিনড্রোমে সব ভুলে যাও, তাহলে আমার নেফ্রোটিক সিনড্রোমে দুটি কথা মনে রাখবে। একটা হচ্ছে জল খাবে, রেস্ট্রিক্ট করবে না। 2 নম্বর, দয়া করে কোনো ইনফেকশন ডায়রিয়া পেশেন্ট হলে নেফ্রোটিক সিনড্রোম ভর্তি করে দেবে। বাকি তুমি যা পারো সব ভুলে দেবে। কোনো নেফ্রোটিক সিনড্রোমে যদি একবারও ডায়রিয়া হয় তাকে তুমি ভর্তি করে দেবে। যদি জ্বর জ্বালা আসে তাকে তুমি ভর্তি করবে, নাহলে পেশেন্ট মরে যাবে। এই দুটি কথা তুমি মনে রাখলেই হবে, বাকি সব তুমি ভুলে যাও। ঠিক আছে? তারপরে হচ্ছে জল তুমি নরমাল খাবে। জল কার কম করা হয় বাবা? জল কম করা হয় রেনাল ফেলিওরে, AGN এ জল কম করা হয়। হ্যাঁ, কত জল কম করা হয় এখানে নয়, কিন্তু নেফ্রোটিক সিনড্রোম নয়, গুলাবে না। নেফ্রোটিক সিনড্রোমের সঙ্গে গুলিয়ে ফেলবে না। 500 ওইখানে জল কত কম করা হয়? ওখানে করা হয় প্রিভিয়াস ডেজ ইউরিন আউটপুট, প্রিভিয়াস ডেজ ইউরিন আউটপুট প্লাস ইনসেন্সিবল ওয়াটার লস। ইনসেন্সিবল ওয়াটার লস, প্রিভিয়াস ডেজ ইউরিন আউটপুট তুমি নেপে নেপে জিজ্ঞেস করবে, ভর্তি করার পরে দেখতে পাবে কতটা ইউরিন আউটপুট করছে। আর ইনসেন্সিবল ওয়াটার লসের একটা ফর্মুলা আছে, 300 থেকে 300 to 400 ml per meter square of body surface area, 300 to 400 ml per meter square of body surface area। ঠিক আছে? বডি সারফেস এরিয়া কি করে হিসাব করতে আমি বলেছি। এটা কিন্তু নেফ্রোটিকের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, কোনো রকম সম্পর্ক নেই। এটা যখন ওয়ার্ডে বিদ্যুতে কাজ করবে তখন দেখবে আমরা কি করে করি। যাই হোক, এটা হচ্ছে জল কত খাবে, নরমাল। সল্ট কত খাবে, সল্ট, 5 সল্টের কি লিখবে, সল্টের কি লিখবে, নো অ্যাডেড সল্ট। সল্ট রেস্ট্রিকশন লিখবে না, কি লিখবে, নো অ্যাডেড সল্ট। নো অ্যাডেড সল্ট মানে ম্যাক্সিমাম তুমি কত করে খেতে পারো, 1 to 2 গ্রাম পার ডে, পার কেজি নয় বাবু, 1 to 2 গ্রাম পার ডে। হ্যাঁ, এটা কোনো কোনো জায়গায় 5 পর্যন্ত লেখা আছে, দেখবে হ্যাঁ, কোনো less কোনো than বইয়ে 5 পর্যন্ত লেখা আছে। 1 to 2 গ্রাম পার ডে, ওই যে বললাম আর্গু করবে না, ওখানে কোনো কোনো বইয়ে 5 লেখা আছে, কিন্তু আইএসপিএন এর গাইডলাইন হচ্ছে 1 to 2 গ্রাম পার ডে। যাই হোক, নো অ্যাডেড সল্ট, সল্ট রেস্ট্রিকশন করবে না। এই গেল খাবার। খাবারের পরে কি আসবে, খাবারের পরে আসবে